আজকের এই ভিডিওতে আমরা দ্রবণ চ্যাপ্টারে টাইপ 2 এর অঙ্কগুলো দেখব, যেটা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তো এসো দেখি এই অঙ্কগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত তোমাকে অঙ্কগুলো করতে হলে যে দুটো ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা। একটা হচ্ছে কি, ডেল্টা টিবি ইকুয়ালস টু টিবি ড্যাশ মাইনাস টিবি, ঠিক আছে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু এম। আমি আশা করছি তোমরা এই সূত্রগুলো নিশ্চয়ই জানো, তোমরা বইটা একটু হলেও পড়ে রেখেছো, তাই তো। আমি আর সূত্রগুলোর এক্সপ্লেনেশনে যাচ্ছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন আরেকটা সূত্র আমাদের আছে, জানি আমরা কি না, কেবি সমান আর টিবি স্কোয়ার বাই 1000 ইন্টু এলভি। তো এই তিনটে সূত্র আমরা জানি, হ্যাঁ কি না। আমি এটা ধরে নিলাম, আর এক্সপ্লেনেশন দিচ্ছি না, তোমরা একটু বই থেকে দেখে নিও, ঠিক আছে। তো কিন্তু প্রতিটা টার্ম কি বলে না বলে সেগুলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। এখন 3 নম্বর সূত্রটাতে আগে আসি। 3 নম্বর সূত্রটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যা আর কেবি, অর্থাৎ ইবিলিওস্কোপিক কনস্ট্যান্ট বা মোলাল উন্নয়ন ধ্রুবক, আমরা কেবিকে বলে থাকি। তো এইটা তাপগতিবিদ্যার এই সূত্রটার সাথে রিলেটেড, আমরা জানি এটা। এখন প্রতিটা টার্মকে আমরা একটু আইডেন্টিফাই করে নিই। ডেল্টা টিবি মানে হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। খুব ভালো করে এটা মনে রাখবে, যদি উন্নয়ন কথাটা লেখা থাকে, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, তাহলে তুমি জানবে যে তোমাকে ডাইরেক্ট ডেল্টা টিবির মানই কি বলে দিয়েছে, ঠিক আছে। বেশ, টিবি নেক্সট হচ্ছে টিবি ড্যাশ। টিবি ড্যাশ মানে হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক, ঠিক আছে। টিবি মানে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, ঠিক আছে। কেবি মানে হচ্ছে মোলাল উন্নয়ন ধ্রুবক বা ইবিলিওস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে। এম মানে হচ্ছে মোলালিটি, ঠিক আছে। নেক্সট আর মানে হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আমরা জানি। টিবি তো বলেই দিয়েছি। এলভি মানে হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের লিন তাপ। এই সূত্রটা দিয়ে আমাদের অঙ্ক খুব কম আসে। বেশ, এই দুটো থেকেই তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক জিজ্ঞেস করা হয় পরীক্ষায়, বুঝতে পেরেছো। আরেকটা জিনিস, মোলালিটি নিশ্চয়ই তোমরা জানো, কি W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। মোলালিটি মানে এইটা আমরা নিশ্চয়ই জানি। এখানে W2 কি, দ্রাব্যের পরিমাণ, 1000 তো 1000। W1 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের ওজন, দ্রবণের নয় কিন্তু, দ্রাবকের ওজন। আর মোলালিটির ইউনিট কি, এটা আমরা জানি, মোল পার কেজি। আর কেবির ইউনিট কি, কেবির ইউনিট হচ্ছে তোমার কেলভিন কেজি মোল ইনভার্স, কেলভিন কেজি মোল ইনভার্স, ঠিক আছে। মানে কেলভিন কেজি পার মোল। এবারে বুঝতেই পারছো আমি এটা এসআই লিখেছি, ওই জন্য কেলভিন কথাটা ইউজ করেছি। খুব খেয়াল রাখবে খুব ভালো করে যে এখানে যে টেম্পারেচার, খুব ভালো করে খেয়াল রাখবে, এখানে যে টেম্পারেচার রিলেটেড যাবতীয় যা কাজ, এই যে টি মানে কি টেম্পারেচার, তো দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন, দ্রবণের স্ফুটনাঙ্ক, টেম্পারেচার, এখানে সব কিছু তুমি ডিগ্রি সেন্টিগ্রেড থাকলে অবশ্যই কেলভিনে ট্রান্সফার করে নিয়ে করবে। অর্থাৎ কি, তোমার ডিগ্রি সেন্টিগ্রেড যা থাকবে তার সঙ্গে 273 যোগ করে সেটাকে কেলভিনে ট্রান্সফার করে তারপরে তুমি অঙ্ক স্টার্ট করবে। তাহলে এইটুকু ডাটা তোমার মনে থাকবে, তাহলেই তোমার টাইপ 2 এর অঙ্ক সব হয়ে যাবে। তো চলো দেখি। এখন আমাদের প্রথম সমস্যাটা দেখো, বলেছে একটি অনুদ্বায়ী দ্রব্যের 0.20 গ্রামকে 10 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হলো। বেঞ্জিনের কেবি হচ্ছে 2.53 কেলভিন কেজি পার মোল
ও দ্রাব্যের আণবিক ওজন 168.67 হলে দ্রবণটির স্ফুটনাঙ্ক উন্নয়ন কত? ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ কি তোমার? ডাটা এন্ট্রি, তাই না? আমি প্রথমে কি করব? ডাটাগুলো এন্ট্রি করে নেব। তোমাকে আবারও বলছি, তুমি যে কোনো টার্ম যখন লিখবে, ধরো ডেল্টা টিবি, টিবি, কেবি, সবারই কিন্তু অ্যাকচুয়াল মানেটা কি সেটা কিন্তু তুমি এখানে লিখবে। যে টিবি, যেমন আমি আগে তোমাকে লেখা দেখালাম, ঠিক আছে, আমি আর বারবার লিখছি না, কিন্তু তুমি কিন্তু পরীক্ষার সময় লিখবে, নাহলে স্যাররা নাম্বার কিন্তু কেটে নিতে পারে। ঠিক আছে, বেশ। এখন কি বলেছে? অনুদ্বায়ী দ্রাব্যের 0.2 গ্রাম, তাহলে দ্রাব বলেছে মানে কি? W2 হচ্ছে 0.20 গ্রাম। বেশ, 0.20 গ্রামকে 10 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করেছে, তাহলে বেঞ্জিন হচ্ছে আমার নিশ্চয়ই দ্রাবক, তাহলে W1 হচ্ছে 10 গ্রাম। বেশ, এখন কি বলেছে? বেঞ্জিনের কেবি বলে দিয়েছে, কেবি সমান হচ্ছে 2.53 কেলভিন কেজি পার মোল। বেশ, এখন দ্রাবটির আণবিক ওজন মানে M2 আমাকে দিয়ে দিয়েছে কত? 168.67। তাহলে দ্রবণটির স্ফুটনাঙ্ক উন্নয়ন কত? তাহলে আমাকে বলেছে নিশ্চয় ডেল্টা টিবি কত হবে সেটা বের করো। বুঝতে পেরেছি? বেশ, তাহলে তুমি লিখবে কি? রাউল্টের সূত্র থেকে আমরা এখন তুমি কি লিখবে না? রাউল্টের সূত্র অনুসারে আমরা জানি এই কথাটা বারবার লিখবে, ঠিক আছে? সূত্র অনুসারে আমরা কি জানি বলো? ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম। বেশ, বুঝতে পেরেছি? বেশ, এখন পরের স্টেপে ডেল্টা টিবি সমান কেবি, এম এর মান, মোলালিটির মান তুমি বসিয়ে দেবে। মোলালিটি সমান কত? W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। ঠিক আছে, তাহলে এটা বসিয়ে দেবে, W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2 হয়ে গেল। এখন দেখো সবার মান তোমাকে বলে দিয়েছে, কেবির মান জানো, W2 এর মান জানো, W1 এর মান জানো, M2 এর মান জানো, সবার মান জানো, বসিয়ে দাও। তাহলে কেবির মান কত বলো? 2.53। আচ্ছা, তোমাদের কাউরি মনে হতে পারে দাদা এখানে কেবিটা তো কেজিতে দিয়েছে, আর W1 W2 তো গ্রামে আছে, তাহলে আমাকে কেজিতে বা গ্রামে কি ট্রান্সফার করতে হবে? না, দেখো তুমি যখনই W2 আর W1 এর মান বসাবে না, ধরো এখানে বসালে কত? 0.20 গ্রাম, আর W1 এর মান বসালে 10 গ্রাম, তো গ্রাম কেটে যাবে, কারণ এরা দুজন রেশিও আছে। তো তুমি ওদেরকে কিসে ট্রান্সফার করলে নট ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো তো? তো তুমি এখানে ট্রান্সফার করবে না, কিছু কনভার্ট করবে না। কিন্তু হ্যাঁ, যদি টেম্পারেচার আমার কোথাও লাগতো বা টেম্পারেচার বার করতো, তাহলে সেটাকে তোমাকে কেলভিনে ট্রান্সফার করতে হতো, যদি সেটা ডিগ্রি সেন্টিগ্রেড থাকতো। বেশ, এখন নেই তো ঝামেলা নেই। তাহলে কেবির মান লিখে দিলে কত? 2.53 ইন্টু W2 এর মান, W2 এর মান কত বলো? 0.20 ইন্টু 1000 বাই W1 এর মান হচ্ছে 10 গ্রাম, আর M2 এর মান হচ্ছে 168.67। ঠিক আছে, তো এটা ক্যালকুলেট করলে তুমি নিশ্চয়ই পেয়ে যাবে কত? 0.299 কেলভিন। এখন ইউনিটের ক্যালকুলেশনটা আর আমরা দেখালাম না, কারণ আমাকে ডেল্টা টিবি জানতে চেয়েছে। তোমার আলটিমেট কি কেলভিন দিয়ে উত্তর হবে, কারণ কি কেবি। এখন আমাদের দ্বিতীয় নম্বর প্রবলেম চলে এসছে, যেটা হচ্ছে কি 0.3 গ্রাম ইউরিয়াকে, যার আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 60, এটা না বলে দিলেও আমরা ও স্ট্রাকচারাল ফর্মুলা থেকে বার করতেই পারবো আণবিক গুরুত্ব কত। বলেছে 50 গ্রাম জলে দ্রবীভূত করা হলো, দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত? ঠিক আছে, আর কেবি দিয়ে দিয়েছে। চলো তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কি? ডাটা এন্ট্রি করে নেবো, তাই না? চট জলদি আমরা ডাটাগুলো এন্ট্রি করে নিই। কি বলেছে? 0.3 গ্রাম ইউরিয়াকে জলে দ্রবীভূত করেছে, তাহলে ইউরিয়া হচ্ছে আমার W2, যেটা হচ্ছে কত? 0.3 গ্রাম। আর আমরা এটাও জানি যে পরিমাণে কম থাকবে তাকে দ্রাব ধরবো, আর যে পরিমাণে বেশি থাকবে তাকে দ্রাবক ধরবো। এটা আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি, তাই না? এটা কিন্তু ভুল করবে না, ঠিক আছে? বেশ, W1 হচ্ছে 50 গ্রাম হয়ে গেল আমার, কোনো অসুবিধা নেই। এখন M2 আমাকে বলে দিয়েছে, বলেছে আপেক্ষিক আণবিক ভর ইউরিয়ার 60, তাহলে M2 মানে হচ্ছে 60 দিয়ে আমাকে জানতে কি চাইছে? দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত। তাহলে নিশ্চয়ই তোমাকে টিবি ড্যাশ জানতে চাইছে, হ্যাঁ কি না বল? অবশ্যই। এখন ডেল্টা টিবি এটা আমাকে বলে দেয়নি, আর টিবি সেটা আমাকে বলে দেয়নি। আচ্ছা, টিবি মানে কি? বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। তো বিশুদ্ধ দ্রাবক এখানে কি আছে গো? জল। জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত বলো? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনো অসুবিধা নেই, 100 ডিগ্রি সেন্টিগ্রেড।
এবার হ্যাঁ আমি বলেছি ডিগ্রি সেন্টিগ্রেড এখানে কোনো কাজ করা যাবে না, তাহলে নিশ্চয়ই এখানে তোমাকে কার নিয়ে কাজ করতে হবে না 273 প্লাস 100, তাহলে হচ্ছে 373 কেলভিন, কেলভিন নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, বেশ। এখন আমার প্রশ্ন হচ্ছে রাউল্টের সূত্র অনুসারে তুমি লিখবে, আমরা পাই কি ডেল্টা টিবি সমান হচ্ছে কেবি গুণিত এম, বুঝতে পেরেছি নিশ্চয়। অর ডেল্টা টিবি সমান আমি এখন ভেঙে লিখি কারণ আমাকে টিবি ড্যাশ পেতে হবে, তাহলে টিবি ড্যাশ মাইনাস টিবি সমান হচ্ছে কেবি গুণিত এম, অর টিবি ড্যাশ সমান হচ্ছে কেবি গুণিত এম প্লাস টিবি। এই টিবিটা ওইদিকে নিয়ে চলে গেল। এখন কেবির মান আমরা জানি, এম কে আমরা কি আমাদের ওই ফর্মুলাতে ভেঙে লিখবো, অর্থাৎ W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2 যোগ টিবি। বেশ, এবার সবার মান দেখো দেওয়া আছে, বসিয়ে দাও। তাহলে কেবির মান কত বলো, কেবির মান হচ্ছে তোমার 0.52, W2 এর মান কত 0.3000, ঠিক আছে, বাই W1 এর মান কত 50, M2 এর মান কত 60, প্লাস কি টিবির মান কত তোমার 373। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার আসবে, এটা বড় লাগছে এটা মুছে করি, ঠিক আছে, তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার আসবে 373.052 কেলভিন। বুঝতে পেরেছো? দেখো কত ইজি, জাস্ট ফর্মুলা পুট করবে আর তোমার চলে আসবে। এখন এইটাকে কি তুমি ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তরটা দিতে পারো, টেম্পারেচারটা কোনো চাপের কিছু নেই, এটাই হচ্ছে তোমার কি টিবি ড্যাশ, অর্থাৎ দ্রবণে স্বাভাবিক স্ফুটনাঙ্ক। বুঝতে পেরেছি? বেশ, চলো তাহলে পরেরটা। এখন আমাদের যে তৃতীয় নম্বর সমস্যা সেটা দেখো, বলেছে 50 গ্রাম CCl4 এতে 0.5216 গ্রাম ন্যাপথলিন, যার মলিকুলার ওয়েট হচ্ছে 128, দ্রবীভূত করলে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় 0.402 কেলভিন। একই পরিমাণ CCl4 একটি অজানা দ্রব্যের 0.6216 গ্রাম দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় 0.647 কেলভিন। অজানা দ্রব্যের আণবিক ভর কত? তো এখানে আমরা বুঝতে পারছি যে দুবার দুটো কেস করেছে, তাই না? একবার একটা দ্রাব মিশিয়েছে CCl4 যার আণবিক গুরুত্ব আমাকে বলে দিয়েছে, যেটা হচ্ছে ন্যাপথলিন, আর একবার অন্য একটা দ্রাব মিশিয়েছে তার আণবিক গুরুত্ব আমাকে বলেনি যে সেই দ্রাবটা কী বটে, সেটা আমাকে খুঁজে বার করতে হবে। এখন দুজনারই আমরা জানি যে একটা বিশুদ্ধ দ্রাবকে কোনো দ্রাব মিশালে তার স্ফুটনাঙ্কের কী হয়, উন্নয়ন হয়, এই জন্য স্ফুটনাঙ্কের উন্নয়নটা বলে দিয়েছে। বেশ, খুব ভালো কথা, খুবই ভালো কথা, আমার কোনো সমস্যা নেই। তাহলে কেস 1 আমি করতে পারি, কেস 1 কি না 50 গ্রাম CCl4, তাহলে W1 হচ্ছে আমার 50 গ্রাম, কোনো অসুবিধা নেই। 0.5216 গ্রাম ন্যাপথলিন, তাহলে W2 হচ্ছে আমার 0.5216 গ্রাম। বেশ, মলিকুলার ওয়েট ন্যাপথলিনে বলে দিচ্ছে, যেটা হচ্ছে M2 128। বেশ, দ্রবীভূত করলে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়, উন্নয়ন বলে দিয়েছে, তার মানে ডেল্টা টিবি অবশ্যই কত 0.402 কেলভিন, কোনো চাপের কিছু নেই। বেশ, এখন কি এই পর্যন্ত দ্বিতীয় একটা কেস ওরা ঘটিয়েছে। বেশ, তাহলে আমি লিখি এটা কেস 2। সেখানে কি করেছে, বলেছে একই পরিমাণ CCl4 আছে, তাহলে একই পরিমাণ CCl4 মানে W1 হচ্ছে কত 50 গ্রাম, এই যে একই পরিমাণ CCl4 বলেছে। বেশ, অজানা দ্রব্যের 0.6216 গ্রাম, তাহলে W2 হচ্ছে কত না আমার 0.6216 গ্রাম, কোনো অসুবিধা নেই। দ্রবীভূত করলে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়, আবার উন্নয়ন বলে দিয়েছে, তার মানে ডেল্টা টিবি সেটা বলে দিয়েছে কত 0.647 কেলভিন। অজানা দ্রব্যের আণবিক ভর কত, তার মানে আমাকে এখানে M2 বার করতে হবে কেস 2তে। তো আমি একটা জিনিস বুঝতে পারছি কি, এই ডাটাগুলো দেখে আমার মাইন্ড এখন কত ক্লিয়ার হয়ে গেছে তোমাকে বলছি। এই ডাটাগুলোর মধ্যে একটা জিনিস আমাদের মিসিং, কি কেবি, তাই না? ওরা কেবি কে দেয়নি, বুঝতে পেরেছি না পারিনি? বেশ, তো ভাই আমাদেরকে যা দিবি দে, আমরা অতটাও বোকা নই, ঠিক আছে, যে আমরা বুঝতে পারবো না, ঘাস খেয়ে আমরা চলি না। তো আমি বুঝতে পারছি আমাকে কেবি বার করতে হবে প্রথম কেস থেকে।
এবং দ্বিতীয় কেসে সেটা ইউজ করে M2 বার করতে হবে, বাস দ্যাটস ইট। আর তুমি যদি কিছু নাই জানো, তুমি জানো এইসব ডাটাগুলো দেওয়া আছে, তাহলে প্রথমেই রাউল্টের সূত্র অনুসারে লিখে নেবে। লিখবে কি কেস ওয়ান রাউল্টের সূত্র অনুসারে তুমি লিখে দেবে। দুটো সূত্র ছাড়া তার সূত্রও নাই রে, তাহলে তোমার না লিখে কোনো উপায় আছে? বেশ, তাহলে তুমি যেই লিখে দিলে ডেল্টা টিবি সমান কি কেবি ইন্টু এম, আমি জানি না আমাকে কি বার করতে হবে, আমি জানি না, আমি লিখে দিলাম। একটাই তো সূত্র আছে, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন নিয়ে কথাবার্তা বলে রাউল্ট তো একটাই সূত্র দিয়ে গেছিল। বেশ, তাহলে আমি দেখতে পাচ্ছি ডেল্টা টিবি দেওয়া আছে, এম মানে কি এখানে W1 W2 M2 এইসব দিয়ে কারবারগুলো দেওয়া রয়েছে আমাকে, জানি তো। মানে কেবি এম এর মান কত বলো, মোলালিটি কত, W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। তাহলে বুঝতে পারছি M2 দেওয়া আছে, W1 দিয়েছে, W2 দেওয়া আছে, কেবি 1000 আর ডেল্টা টিবি। তাহলে এখানে দেখতে পাচ্ছি সবগুলো ডাটা দেওয়া আছে, কেবি নেই, তাহলে আমাকে কেবি বার করতে হবে। এটা তো আমাদের কমন সেন্স, তাই না? বেশ, তাহলে আমরা কেবিকে আলাদা করি। তাহলে কেবি সমান বলো কি হবে না, ডেল্টা টিবি গণিত W1 গণিত M2 বাই W2 ইন্টু 1000। কোনাগুনি করে আলাদা করে নিলাম, কোনো অসুবিধা নেই। তো এখানে তুমি বলো ডেল্টা টিবির মান কত, ডেল্টা টিবির মান হচ্ছে 0.402, W1 এর মান কত, W1 এর মান হচ্ছে 50, M2 এর মান কত 128, কোনো অসুবিধা নেই। W2 কত 0.5216 আর এটা 1000। বেশ, তাহলে এখান থেকে আমার কেবির মান আসবে কত না, এটা ক্যালকুলেট করলে আসবে তোমার 4.9325। ঠিক আছে, কেবি আছে, তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কেলভিন কেজি পার মোল, এই ইউনিটটা লিখে দিতে তোমার কোনো অসুবিধা নেই, তুমি লিখে দেবে। ঠিক আছে, অত ইউনিট ক্যালকুলেশন তোমাকে না বুঝলেও হবে, কেবি আছে তোরা ভাই, কেলভিন কেজি পার মোল লিখে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বেশ, এখন কেস 2 দেখো, কেস 2। তাহলে কেস 2 এর ক্ষেত্রে আমরা বুঝতে পারছি M2 বার করতে হবে। তাহলে হ্যাঁ, রাউল্টের সূত্র এখানেও লাগাবো, ডেল্টা টিবি সমান কি বলো না, কেবি গণিত এম, আবার আমরা এটা জানি কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। ঠিক আছে, তো বুঝতেই পারছি এখান থেকে M2টা আমাকে আলাদা করতে হবে, ওটাই বার করতে দিয়েছে এই ইকুয়েশন থেকে। তাহলে M2 সমান কি W2 ইন্টু 1000, আচ্ছা কেবি, এই যে কেবিটা গুণ আছে হয়ে গেল, বাই ডেল্টা টিবিটা নিচে নামিয়ে দিলাম, W1 গুণিত ডেল্টা টিবি। বেশ, তাহলে ওটা মানগুলো বসিয়ে দিই। W2 এর মান কত, W2 এর মান হচ্ছে 0.6216 গণিত 1000 গণিত কেবির মান কত, কেবির মান এই যে আমি যেটা বার করলাম সেটা, তাহলে 4.9325। বেশ, W1 এর মান কত 50, আর ডেল্টা টিবির মান কত 0.647 বসিয়ে দিলাম। এবারে এটা আমি ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলেই আমার ঝ্যাট করে M2 চলে আসবে কত, খুব সুন্দর মান 93.92। ঠিক আছে, দেখো কত ইজি বলো। আমার মনে হয় বাস্তবচাপের আপেক্ষিক অবনমন থেকে এইসবের অঙ্কগুলো আরও বেশি ইজি নয়, খালি ডাটা লিখবো আর বসাবো। ঠিক আছে, পারবো তো, নিশ্চয়ই পারবো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো আমাদের 4র্থ নম্বর সমস্যাটা কি দিয়েছে, বলেছে গ্লুকোজের জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক 100.01 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই দ্রবণের 100 গ্রাম জলে গ্লুকোজের অণুর সংখ্যা কত, কেবি দেওয়া আছে 0.5 কেলভিন কেজি পার মোল। এবারে তোমার অঙ্কটা দেখে মনে হতে পারে লে ভাই এখানে তো কিছুই ডাটা খুব একটা বেশি দেয়নি, তাহলে আমি কি করে বার করব। এখন তোমার নিশ্চয়ই মাইন্ডে স্ট্রাইক করছে যে অণুর সংখ্যা জানতে চেয়েছে, মানে আমার এখানে মোলালিটি আছে, তাহলে মোলালিটি বা অণুর সংখ্যার মধ্যে কিছু তো সম্পর্ক আছে, হ্যাঁ কি না বলো? অবশ্যই, কারণ তুমি 1 মোল মানে তো জানো, বলো 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, হ্যাঁ কি না? 1 মোল অণু যদি নাও তার মানে কি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। 1 মোল পরমাণু নিলেও কি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু থাকবে, তাই তুমি 1 মোল যাই নাও সেটা থাকবে। তাহলে 1 মোল মানে আমি জানি এখানে অ্যাভোগাড্রো সংখ্যক নাম্বার অফ অণু, বুঝে গেছি। তাহলে গ্লুকোজের এখানে ব্যাপারটা রয়েছে এটা। এখন তাহলে আমার নিশ্চয় মোলালিটি থেকে কিছু না কিছু ব্যাপার তো আসবেই, তো কিছু বুঝতে পারি না পারি, দাদা বলেছিল আগে কি ডাটাটা লিখে নিতে, তো চলো ডাটাটা লিখে নিই। বেশ, তো গ্লুকোজের জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক,
তার মানে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো টিবি ড্যাশ দিয়ে দিয়েছে 100.01 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কিন্তু বলেনি তোমাকে যে দ্রবণ জলীয় দ্রবণ স্ফুটনাঙ্কের উন্নয়ন দিলে কি আমি ডেল্টা টিবি লিখতাম, ঠিক আছে। বেশ, ওই দ্রবণের 100 গ্রাম জলে, এখন দেখো তোমাকে টিবি কি বলে দিয়েছে, হ্যাঁ জল বলে দিয়েছে, মানে কি নিশ্চয়ই ওর স্ফুটনাঙ্ক কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো সমস্যা নেই। বেশ, আর কিছু বলে দিয়েছে, হ্যাঁ কেবির মান বলে দিয়েছে, কেবি সমান বলেছে 0.5 কেলভিন কেজি মোল ইনভার্স, ঠিক আছে। আর কি বলেছে 100 গ্রাম জলে, তাহলে W1 হচ্ছে কত 100 গ্রাম, 100 গ্রাম জলে আমাকে বার করতে হবে সমস্ত কিছুটা, ঠিক আছে। খুব ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে তুমি লিখবে রাউল্টের সূত্র অনুসারে পাই, তাহলে ডেল্টা টিবি সমান হচ্ছে কি কেবি গণিত এম। এখন ডেল্টা টিবি মানে কি টিবি ড্যাশ মাইনাস টিবি, তাহলে তুমি নিশ্চয় করবে কি ডেল্টা টিবি ড্যাশের মান কত 100.01 মাইনাস 100, তাহলে 0.01 কেলভিন, ঠিক আছে। এখন তোমার মনে হতে পারে দাদা তুমি এখানে ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, ওই ডিগ্রি সেন্টিগ্রেডটাকে কেলভিনে করে তারপরে বিয়োগ করলে না, তোমার উত্তর তো ভুল নিশ্চয়। বাবা যখন তুমি পার্থক্য করবে না তখন কেলভিন স্কেলেও যা পার্থক্য বাড়বে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলেও সেম পার্থক্য বাড়বে, ফারেনহাইট স্কেলেও সেম পার্থক্য বাড়বে। আর যদি না বুঝতে পারো তো কোনো অসুবিধা নাই, তুমি অবশ্যই নাও, তুমি এটাই করো না, ডেল্টা টিবি সমান বলো টিবি ড্যাশ সমান কত 100.01 প্লাস 273 না হয়ে গেল কেলভিন, মাইনাস টিবি কত বলো 100 প্লাস 273 যোগ করে কেলভিন করে দিয়েছি, এটাও তুমি বিয়োগ করে দেখবে 0.01 কেলভিনই তুমি পাবে। বুঝতে পেরেছ? বেশ, যদি এটা না মনে থাকে কোনো অসুবিধা নেই, তুমি 273 এইগুলোকে আগে যোগ করে কেলভিনে করে তারপরে বিয়োগ করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বেশ, এবার দেখো তাহলে আমি এখান থেকে মোলালিটিটা বার করে নিই, মোলালিটি সমান কি বলো ডেল্টা টিবি বাই কেবি। এখন ডেল্টা টিবির মান আমাকে দিয়ে দিয়েছে কত বলো, ডেল্টা টিবির মান হচ্ছে আমার 0.01 আর কেবির মান কত বলো 0.5, ঠিক আছে। তাহলে মোলালিটি মানে কত তোমার ইউনিট কি বেরোবে মোল পার কেজি, মোল কেজি টু দি পাওয়ার মাইনাস ইনভার্স, তুমি ইয়ে করে কি ইউনিট ক্যালকুলেশন করেও বুঝতে পারছো। তাহলে এটা কত দাঁড়াবে মোলালিটি 0.02 মোল কেজি টু দি পাওয়ার মাইনাস ইনভার্স, ঠিক আছে। তাহলে মোলালিটি পেয়ে গেছি। এখন তুমি মোলালিটি মানে ইউনিটটা তোমাকে বারবার আমি মনে করতে বলি কি বলো তো মোল পার কেজি, অর্থাৎ 1 কেজিতে যত মোল ডিজলভ আছে, তাহলে মোলালিটি তো বেশি গেছে 0.02 মোল ডিজলভ আছে, তাহলে তুমি নিশ্চয়ই পরের লাইনে লিখে দেবে যে দাদা 1000 গ্রাম দ্রাবকে তোমার কত 0.02 মোল নিশ্চয়ই দ্রবীভূত আছে, তবেই তো এটা মোলালিটি। এখন বলো তাহলে 1 গ্রাম দ্রাবকে কত না 0.02 বাই 1000 এত মোল। এখন তোমাকে কি বলেছে যে 100 গ্রাম জলে কত গ্লুকোজ আছে, তাহলে একে বার করেছি, এবারে 100তে বার করে দিই 0.02 1000 ইন্টু 100, দেখো বুঝতে পারলে কি না, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখানে ক্যালকুলেশনটা করি, এখানে 0.02 বাই 1000 ইন্টু 100, ঠিক আছে। বুঝতে পেরেছি না পারিনি, এটা বুঝতেই পারছো কত আসবে 0.002, ওকে। বেশ, তাহলে 100 গ্রাম জলে তোমার এত মোল কি আছে গ্লুকোজ অণু আছে, তাহলে এত মোল মানে কত পরের লাইনে বলবে কি গ্লুকোজ অণুর সংখ্যা, ওরা জানতে চেয়েছে না যে 100 গ্রাম জলে, এই যে 100 গ্রাম জলে কত ছিল গ্লুকোজ, সেই জন্য আমাকে 100তে বার করতে হলো না, আমি মোলালিটি পেয়ে গেছি। তাহলে মোলালিটি মানে আমাকে ইঙ্গিত করে দেয় কি 1000 গ্রাম দ্রাবকে 0.02 মোল দ্রবীভূত আছে, তাহলে 1 গ্রামে কত 100 গ্রামে কত, কারণ আমাকে 100 জানতে চেয়েছি বলে আমি 100 গ্রামে বার করলাম, ঠিক আছে। বেশ, এখন অণুর সংখ্যা, তাহলে 100 গ্রামে, তাহলে এখানে লিখবে 100 গ্রাম জলে অণুর সংখ্যা সমান কত বলো না সেই মোল ইন্টু কি অ্যাভোগাড্রো সংখ্যকটা 2.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। দেখো বুঝতে পারলে কি না, খুব ইজি, মোল পেয়ে গেছি তো। তাহলে এখন আমাকে জানতে চাইছি কত অণু আছে, ওই অত মোলে কত অণু আছে, তাহলে আমরা জানি 1 মোলে অণু আছে কত 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক, তাহলে অত মোলে কত আছে না অত মোল ইন্টু এটা, হ্যাঁ কি না বলো,
অবশ্যই তাই। বেশ, তাহলে তুমি কি করবে, এই 10⁻³ এসব গুণ করতে যাবে না, তুমি খালি কি এই 0.002 আর এই 6.002 এটাকে তুমি গুণ করবে। তাহলে গুণ করার পর বাকিটা তুমি দেখে দেখে লিখে দেবে। 0.0120 ইন্টু 10⁻23 সংখ্যক গ্লুকোজ অণু থাকবে। দেখো বুঝতে পারলে কি না? খুব ইজি না? খালি একটু এই জায়গাটা মনে রাখো কি করে হচ্ছে বিষয়টা। আর তোমার আমি যা পড়িয়েছি, যা বুঝিয়েছি তোমাকে, আমার মনে হয় না তোমার এই আইডিয়াটা ক্রিয়েট হতে বেশি সময় লাগবে, তুমি যদি পরপর সব ভিডিওগুলো তুমি দেখে আসো, তাই না? বলো, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। বুঝতে পেরেছি? নিশ্চয়ই পেরেছি। ঠিক আছে, চলো পরেরটা দেখি। দেখো, এখন আমাদের 5 নাম্বার যে গাণিতিক সমস্যাটা করতে হবে সেটা হচ্ছে এটা। 40 গ্রাম বেঞ্জিনে 3.24 গ্রাম সালফার দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ বেঞ্জিনের তুলনায় 0.81 কেলভিন বেশি হয়। যদি বেঞ্জিনের কেবি 2.53 কেলভিন কেজি পার মোল ইনভার্স হয়, তবে সালফারের সংকেত নির্ণয় করো। ঠিক আছে, সালফারের আণবিক গুরুত্ব হচ্ছে 32। বুঝতে পেরেছি? বেশ, এখন আমি বুঝতে পারছি যে আমাকে যা উত্তর চেয়েছে, আমার দেখে মনে হতে পারে জিনিসটা একটু কঠিন অঙ্কটা। তো দাদা বলেছিল একটা কথা যে আগে ডাটাগুলো লিখে ফেলবো, তাই না? আর স্ফুটনাঙ্কের উন্নয়ন আছে বা স্ফুটনাঙ্কের নিয়ে কথাবার্তা আছে, মানে রাউল্টের ওই সূত্রটা লিখে ফেলবো। তাহলে চলো আমি আগে ওটা করে ফেলি। তাহলে কি বলেছে দেখো, 40 গ্রাম বেঞ্জিনে, তাহলে এটা বেশি পরিমাণে আছে আর সালফার কম পরিমাণে আছে। তাহলে W1 হচ্ছে কত? 40 গ্রাম। W2 কত বলো? W2 হচ্ছে 3.24 গ্রাম। দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ বেঞ্জিনের তুলনায় 0.81 কেলভিন বেশি হয়। তাহলে এখানে তোমাকে যেটা বলে দিয়েছে সেটা নিশ্চয়ই ডেল্টা টিবি, 0.81 কেলভিন। ভালো করে বুঝে দেখো, বলেছে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ বেঞ্জিনের তুলনায়। বিশুদ্ধ বেঞ্জিনের স্ফুটনাঙ্ক তাহলে কত হবে বলো তো? তোমার টিবি, বিশুদ্ধ বেঞ্জিনের স্ফুটনাঙ্ক, তার তুলনায় এত বেশি হয় এই রেশিওটা। তার মানে নিশ্চয় ওটা কি বলে দিয়েছে? টিবি ড্যাশ মাইনাস টিবি, ডেল্টা টিবির কথাই আমাকে বলে দিয়েছে। বুঝতে পেরেছি? বেশ, যদি বেঞ্জিনের কেবি এত হয়, তাহলে এখানে কেবি সমান বলে দিয়েছে কত? 2.53 কেলভিন কেজি মোল ইনভার্স। তবে সালফারের সংকেত নির্ণয় করো। দেখেছো কেমন ওটা অড টাইপে তোমাকে উত্তর জানতে চেয়েছে। বেশ, তাহলে এটাও আমরা বার করতে পারবো। দেখো কি করে। তাহলে ডেল্টা টিবি সমান তুমি জানো নিশ্চয়ই কি? কেবি গণিত এম। আর পরের লাইনে তুমি নিশ্চয়ই বলে দেবে ডেল্টা টিবি সমান কেবি গণিত W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। এখন M2 মানে কি বলতো? যে দ্রাবটা আছে তার আণবিক গুরুত্ব। বেশ, তাহলে আমার দ্রাব কি আছে? দ্রাব আছে সালফার। এই যে বলেছে 3.24 গ্রাম সালফার। তাহলে সালফারের আণবিক গুরুত্ব দেখো তোমাকে দিয়ে দিয়েছে কত? M2 এর মান 32। ফাইনাল। তাহলে আমি সালফারের সংকেত কি করে বের করবো আবার? এবার ব্যাপারটা দেখো, সালফার কি একটা পলিঅ্যাটমিক মলিকুল। যেমন তুমি নিশ্চয়ই জানো যে ফসফরাস মুক্ত অবস্থায় কি P4 করে থাকে, P4, হ্যাঁ কি না? এটা একটা পলিঅ্যাটমিক মলিকিউল। সেরকম সালফারও বুঝলে তোমার মুক্ত অবস্থায় S8 করে থাকে। এবারে এটা তোমাকে আমি বলে দিলাম, ঠিক আছে? উত্তর কি আসবে না আসবে আমি জানি না। এখন তাহলে আমরা আণবিক গুরুত্ব কি করে বার করি? যদি আমি বলি CH4 এর আণবিক গুরুত্ব বার করো, তুমি বলবে তো কার্বনের ক্ষেত্রে 12, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 করে 4, ঠিক আছে? দি টোটাল যেটা বেরোবে তুমি সেটা লিখবে, হ্যাঁ কি না বলো? নিশ্চয়ই তাই। তাহলে এখানে যে 32 আণবিক গুরুত্ব দিয়ে আছে নিশ্চয়ই কি সেটা সালফার অ্যাটমের দেওয়া আছে। বুঝতে পেরেছি? তাহলে আমি ধরে নিতে পারি তো যে আমার যে দ্রাবটা আমি মিশিয়েছি সেই দ্রাবটাতে নিশ্চয়ই কি n সংখ্যক সালফার অ্যাটম আছে। বুঝতে পেরেছ? বেশ, তাহলে এর আমি যদি আণবিক গুরুত্ব বার করি M2, কত হবে বলো তো? না, এসের জন্য 32 করে, প্রতিটা এসের জন্য কটা আছে? nটা আছে। যেমন হাইড্রোজেন 1 করে আমরা 4টে নিয়েছিলাম, সেরকমভাবে আমি ধরলাম যে SN কি মানে n সংখ্যক S কি মিশিয়ে তোমার সালফার তৈরি করেছে, যেটা আমি বেঞ্জিনে দ্রবীভূত করেছি। তাহলে SN
হচ্ছে আমার কি এর আণবিক গুরুত্ব কত, M2 সমান কত হবে না একটা সালফারের জন্য 32 করে, তাহলে Nটা সালফার আছে মানে কি 32 ইন্টু N, M2 মানে, ঠিক আছে। এটা নয় কিন্তু, এটা অ্যাটমে, সালফার অ্যাটমের ক্ষেত্রে। দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা, ঠিক আছে। বেশ, এখন তাহলে আমার অঙ্কটা দেখো হয়েই গেল। M2কে আলাদা করি, তাহলে কি হবে বলো না, KB গুণিত W2 গুণিত 1000 বাই ডেল্টা TB গুণিত W1। এখন M2 মানে কি বলো না 32 গণিত N, এই যে, তাহলে KB গণিত W2 গণিত 1000 বাই ডেল্টা TB গণিত W1, ঠিক আছে। এখন N এর মান বার করতে হবে যে কত সংখ্যক সালফার অ্যাটম আছে। আমি এটা ধরেই নিয়েছিলাম যে ধরি N সংখ্যক সালফার অ্যাটম আছে, সালফার তার সংকেত, ঠিক আছে। বেশ, তাহলে Nটা আমি যদি 32টা এদিকে নামিয়ে দিই, একবার এখানে করে দেবো, দেখো তাহলে এখানে 32 ছিল, সেটা আমি কি করলাম এখানে করে দিলাম, নামিয়ে দিলাম ওইদিকে। বেশ, পরের লাইনে বলো কেবির মান বসিয়ে দাও। কেবির মান কত 2.53, W2 এর মান কত 3.24 ইন্টু 1000, ডেল্টা টিবি এর মান কত 0.81, W1 এর মান কত 40, আর এটা তো 32 এমনি আছে। বেশ, এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে N সমান তোমার আসবে 7.97। এবার ফ্র্যাকশন তো হতে পারে না, বার্থেলেডীয় যৌগ তো নয়, ঠিক আছে, এগুলো ডাল্টনীয় যৌগ, তাহলে এটা তোমার সর্বসম কত আসবে 7.97 মানে 8, তাই তো। দেখো আমাদের সে S8ই এলো, অবশ্য আমরা উত্তর আগে থেকেই জানতাম কত আসবে, কারণ মুক্ত অবস্থাতেই দিয়েছে নিশ্চয়ই। এমনি সালফার বললে কোনো এরকম তো তোমাকে অঙ্কের উত্তর জানতে চাওয়া হবে না দ্রাব্যের ক্ষেত্রে, যেটা অ্যাবনর্মাল, যেটা প্রকৃতিতে থাকি না সেরকম একটা দাব মিশিয়েছি। প্রকৃতিতে এক্সিস্টেন্স আছে সেই রকমই কনসেপ্টে নিয়ে রিয়েলিটির ওপর বেস করে আমাদের অঙ্ক দেওয়া থাকে। বেশ, আমাকে অত শত বুঝতে হবে না, আমাকে অঙ্কর মান এভাবে আমি বার করে দেবো, হয়ে গেল, সংকেত বার করা ইজি। খালি এইখানে এই এমটার ব্যাপারটা একটু খালি খেয়াল রেখো, যে আমি কী করে বার করে আণবিক গুরুত্ব, তার ফর্মুলা ওজন থেকে। তাই ওর সংকেত নির্ণয় করতে দিয়েছে মানে সালফারের ক্ষেত্রে আমি সেটা N ধরে করবো, একটা সালফারের পরমাণুর জন্য 32 করে, তাহলে 32 ইন্টু N, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের, বুঝলে, তোমার টাইপ 2 এর অঙ্কগুলো সমস্ত কিছু আলোচনা করে দেওয়া হলো। এর পরের ভিডিওতে যেটা হচ্ছে টাইপ 3, সেখানে আমরা হিমাঙ্কের অবনমন সংক্রান্ত তোমার গাণিতিক প্রশ্নগুলো সমাধান করব, ঠিক আছে। চলো, বাই।